বাংলাদেশের টি-20 স্কোয়াড নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হয়েছে প্রথম দুই ম্যাচ, যেই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে। সেই চট্টগ্রামে ওই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজকে টি-20 যে দলটা দেয়া হয়েছে এবং যেই দল এই মুহূর্তে অলমোস্ট অবস্থান করছে এই চট্টগ্রামে এবং যেই দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, সেখানটায় বিশ্বকাপ না খেলা, টি-20 ফরম্যাটের বিশ্বকাপ না খেলা বাংলাদেশ দলে 15 সদস্যের দলে বড় চমক রয়েছে। সেই বড় চমকের প্রথম নাম মুস্তাফিজুর রহমান। টি-20 বাংলাদেশের গ্লোবাল অ্যাম্বাসেডর মুস্তাফিজুর রহমানের না থাকা, নাকি তাসকিন আহমেদের না থাকা, নাকি 10 ওভারের স্পেলে দ্বিতীয় ওয়ানডেতে একটা ছাড়া সব কটা বল 140 কিলোমিটারের উপরের গতিতে করা, 19টা বল ওই স্পেলেরই 10 ওভারের যে ম্যাচটা ছিল তার জন্য বরাদ্দকৃত স্পেল, 19টা বল 145-এর উপরে করা নাহিদ রানার না থাকা। নাহিদ নেই, তাসকিন নেই, মুস্তাফিজ নেই। এই তিনজন প্রিমিয়াম পেসারকে ছাড়া বাংলাদেশ 15 সদস্যের যে স্কোয়াডটা দিয়েছে প্রথম দুই টি-20-র জন্য, যেটার ক্যাপ্টেন লিটন কুমার দাস, এই দলটার চমক হতে পারে তাদের না থাকা, অথবা চমক হতে পারে আব্দুল গাফফার সাকলাইন সাথে রিপন মন্ডল। অনেকেই বলছেন যে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা কেন নেই, বিশ্রাম দিতে হলে কেন একটা দুটা ম্যাচ না খেলিয়ে এই সিচুয়েশনটা করা যেত কিনা। আবার অনেকেই বলছেন ডিসিশনটা ভালো হয়েছে। তুমি আমার কাছে মনে হয়েছে যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল ডিসিশন বাই দ্য সিলেকশন প্যানেল। আপনারা সবাই জানেন যে হাবিবুল বাশারের সিলেকশন প্যানেল অনেক বেশি ক্রিটিসাইজড হয়েছিল যখন তারা গাজী আশরাফ হোসেন লিপুর একই স্কোয়াড, যেটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছিল, সেই একই স্কোয়াড নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হয়। কিন্তু এই স্কোয়াডের চমকের জায়গা কোন জায়গায়, কোথায় নির্ভর হবার জায়গাটা কোথায়, এবং একই সাথে স্বস্তি দিচ্ছে কোন কোন জায়গাগুলো। 1 নাম্বার পয়েন্ট যদি আমি বলি, মুস্তাফিজুর, তাসকিন, নাহিদ রানা প্রত্যেকেরই ইনজুরির শঙ্কা রয়েছে, ওভারলোডের ইস্যু রয়েছে, ওয়ার্কলোড এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে যে কোনো একজন ক্রিকেটার, মেনশন 3 নেমস, বড় ধরনের ইনজুরিতে পড়লে বাংলাদেশকে বড় সময়ের জন্য ভুগতে হবে, এবং সেটা নট অনলি ফর দ্য টি-20 ফরম্যাট, সেটা ওয়ানডে ফরম্যাটের জন্য হতে পারে, কারণ তিনজনই ওয়ানডের গুরুত্বপূর্ণ অংশ। সো মুস্তাফিজুর রহমানের যেহেতু টুকটাক নিগলস রয়েছে, প্রথম ওয়ানডের আগে তিনি ছিটকে গেছেন, খেলতে পারেননি, শরীফুল ইনক্লুড হয়েছেন, শরীফুল দারুণ পারফরমেন্স করছেন, মুস্তাফিজ ইনজোর্ড মুস্তাফিজকে আগামী 7 দিনের মধ্যে মাঠে নামিয়ে দেওয়াটা কোনোভাবেই কোনো ওয়াইজ ডিসিশন না। হোয়াট অ্যাবাউট নাহিদ রানা? খেলেই যাচ্ছেন, পিএসএল এ খেলছেন, তার আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলেছেন, অসাধারণ করেছেন, 50 ওভার্স ক্রিকেটে খেলেছেন। এই মুহূর্তে নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে 50 ওভার ক্রিকেটে অলরেডি 20 ওভার বল করে ফেলেছেন। এখন এই নাহিদ রানা যেই গতিতে, যেই রিদমে বল করছেন, যেই ছন্দে রয়েছেন, যেভাবে প্রতিপক্ষের জন্য থ্রেট হিসেবে আবির্ভূত হচ্ছেন, তার ওয়ার্কলোড ম্যানেজ করাটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট অ্যাবাউট তাসকিন আহমেদ? তাসকিন যে একটু হলেও স্ট্রাগল করছেন, একদম ফুরফুরে চনমনে তাসকিনকে আমরা পাচ্ছি না। তাসকিনের দলে থাকা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই, সে কেন থাকবে কেন থাকবে না, কিন্তু প্রপার তাসকিন, চনমনে তাসকিন আমার কাছে মনে হয় কিছুটা হলেও মিসিং। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেই 3 জনকে বিশ্রামে রাখা হয়েছে, সমালোচিত হলেও কারো কারো কাছে, আমার কাছে এই ডিসিশনটাকে খুবই ভালো মনে হয়। এটা একটা স্বস্তির জায়গা। দ্বিতীয় স্বস্তির জায়গা, ইউ আর গোয়িং টু প্লে টি-20 সিরিজ এগেনস্ট নিউজিল্যান্ড। এই স্কোয়াডটা কিন্তু টি-20 সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য। সো টি-20 সিরিজে বাংলাদেশ দল যদি ধরেই নিলাম এক্সপেরিমেন্ট করতে গিয়ে পা হড়কালো, খারাপ করলো, সেটার কিন্তু খুব বেশি অ্যাডভার্স এফেক্ট, ইম্প্যাক্ট পড়ার চান্স কম, কারণ এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিং ইজ নট দ্যাট মাচ নেসেসারি লাইক দ্য ওডিআই, যেখানটায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার মতো ইস্যুগুলো সামনে চলে আসে। সো আপনার এক্সপেরিমেন্ট করার মতো যথেষ্ট ব্রিদিং স্পেস রয়েছে, এবং সেই সাহসটাই আমার কাছে মনে হয় ক্রিকেট অপারেশনসের দায়িত্বে কেউ নেই, তামিম ইকবাল সেটা নিজেই সামলাচ্ছেন এবং সিলেকশন প্যানেল সেই কাজটা করেছেন। এবার আলোচনায় আসি সেকেন্ড ফেজে। এই ডিসকাশনের সবচেয়ে আলোচিত নাম হচ্ছেন আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল। রিপন মন্ডল বাংলাদেশের ডেথ ওভার স্পেশালিস্ট, সেটা হতে পারে বয়স ভিত্তিক ক্রিকেটে, সেটা হতে পারে বিপিএল এ।
যেভাবে তিনি তার নার্ভ ধরে রেখে শেষ মুহূর্তের রোমাঞ্চকর অবস্থাটাকে কন্ট্রোলে রাখেন, রিপন মন্ডল আমার কাছে মনে হয় দাবি রাখেন যে বাংলাদেশ দলের হয়ে একটা কন্টিনিউয়াস সিরিজের মধ্যে থাকবেন, কন্টিনিউয়াস ম্যাচেস তিনি পাবেন। আব্দুল গাফর সাকলাইন আরেকজন পেসার যার উপর আপনি ওই ভরসা তো রাখতে পারেন। একই সাথে ব্যাটিং ডিপার্টমেন্টেও থাকে না যে ফাস্ট বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে আমরা পেয়েছি, কিন্তু তাকে যতটুকু আশা করেছিলাম তেমনটা পাই নাই। সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের মধ্যে, সেই সম্ভাবনাটা রয়েছে আব্দুল গাফর সাকলাইনের মধ্যেও। সো একদিকে ব্যাটিংটা টুকটাক পারেন, আবার বোলিংটাও যথেষ্ট ভালো পারেন। রিপন মন্ডল তো পারেনি, সেই জায়গায় এই দুজনকে সুযোগ দেয়া মানে একদিকে আপনি ব্রেক দিচ্ছেন এবং সেই ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ, অপরদিকে আপনি ফ্রেশ লেগস গুলোকে খেলানোর চেষ্টা করছেন, ফ্রেশ আর্মসকে প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই হট ওয়েদারের মধ্যে, যারা আসলে ডিজার্ভ করে ন্যাশনাল টিমের সুযোগ এবং একই সাথে কন্টিনিউয়াস চান্সেস। আমার কাছে মনে হয় ইট হ্যাজ বিন আ ভেরি গুড ডিসিশন বাই দ্য সিলেকশন প্যানেল টু গিভ দেম চান্সেস।